তো আজকে আমাদের ইংলিশ গ্রামারের ক্লাস এবং ইংলিশ গ্রামারকে আমি বলি দ্য স্টাডি অফ কমন সেন্স বা সাধারণ সেন্সের যে আপনার পড়াশোনা তাই। কেন বলি? কারণ আপনাকে যদি আমি বলি ওই সরি আমি যদি লিখি আমি ভাত খাই, ঠিক আছে? এখানে আমার কোনো প্রবলেম আছে লেখাটায়? আমি ভাত খাই অন্তস্থ আছে, ঠিক আছে? খাইকা রেখা অন্তস্থ। এখানে কোনো প্রবলেম আছে? হ্যাঁ, এটা আপনারা খুব সহজ ধরে ফেলতে পারছেন। এখানে তো খাই হবে। কারণ এটা তো আমি। খায় তো যদি গরু হইতো, ছাগল হইতো তাহলেও কি হইতো? বা অন্য কারো নাম হইতো সেক্ষেত্রে খায় হইতো। কিন্তু এটা তো আমি। আমার ক্ষেত্রে কি হবে? আমার ক্ষেত্রে খাই হবে, রস্বই হবে। আচ্ছা, তাহলে এইটা আমরা ধরলাম কিভাবে? কমন সেন্স দিয়ে। কারণ বাংলা একটা ভাষা। ভাষা সাধারণত কমন সেন্স এর মাধ্যমেই চলে। কারণ এটা মানুষের কথার মাধ্যমে আগায়, মানুষের ব্যবহারের মাধ্যমে এটা পরিবর্তিত হয়। তাহলে মানুষ নিশ্চয়ই কোনো কিছু একদম শুধু চেঞ্জ করবে না। লজিক থাকবে, সেন্স থাকবে অবশ্যই। তাই না? ইংলিশও তাই। ইংলিশও একটা ভাষা এবং ইংলিশ ভাষাটাও ওরকম আমার সেন্স তৈরি করবে। দেখবেন না কোনো কিছুই বিশেষ এক্সেপশন ছাড়া দেখবেন না কোনো কিছু সেন্স তৈরি করতেছে না। তো এইজন্যই আমি বলি যে ইংলিশের গ্রামারটা বাংলা গ্রামার যাই বলেন না কেন সেটা হচ্ছে একটা স্টাডি অফ কমন সেন্স। তো আমাদের আজকের টপিক হচ্ছে মোটামুটি টেন্স নিয়ে আর কন্ডিশন নিয়ে। তো ১ম এ আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স আসলে কি? এই যে আমি যে ভাত খাইলাম, আমি এই কাজটা কতভাবে করতে পারি? আমি কি ভাত আজকে ১ম বারই খাবো? নাকি আমি ১ম বার খেয়েছি? নাকি আমি ১ম বার খাই? কোনটা? বা খাচ্ছি? সবগুলাই হইতে পারে, তাই না? আমি কোনো একদিন ১ম বার ভাত খেয়েছিলাম, আবার কোনো একদিন শেষ ভাত খাবো। এখন হয়তো মাঝামাঝি কোনো কিছু খাচ্ছি। তাহলে আমার টেন্স হইতে পারে বা আমার টেন্সটা মূলত বোঝায় আমার কালকে বা সময়ের প্রবাহকে নির্দেশ করে। এই সময়ের প্রবাহ কত প্রকার হইতে পারে? প্রধানত ৩ প্রকার হইতে পারে। একটা হচ্ছে বর্তমান হইতে পারে, না হলে অতীত হইতে পারে, না হলে কি হইতে পারে? না হলে ভবিষ্যৎ হইতে পারে। তাহলে এই ৩ টা কালকে আমি যখন স্ট্রাকচারাল ওয়েতে ডিফাইন করব বা কোন একটা স্ট্রাকচারের মাধ্যমে প্রকাশ করব, সেটা হবে কি? সেটা হবে আমার টেন্সের স্ট্রাকচার গুলো বা টেন্সের বিভিন্ন স্ট্রাকচার। যেমন আমরা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালে যখন আসি, আমরা একটা কাজ কিন্তু বর্তমান কালেও অনেকভাবে করতে পারি। যেমন আমরা বর্তমান কালে সাধারণভাবে করতে পারি। আমরা বর্তমানে চলমান হইতে পারে। অতীতে শুরু হইছিল তার প্রভাব এখনো আছে। এরকম আমার বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে আমরা একটা জিনিস কিন্তু বর্তমানের মাধ্যমে বিভিন্নভাবে করতে পারি। তাহলে টেন্স মূলত কি? টেন্স হচ্ছে আমার সময়ের প্রবাহ। এখানে কারো কোনো সমস্যা আছে? আমাকে তো এটা অত বেশি এক্সপ্লেইন করার দরকার নাই। কারণ আমার এটা বুঝতে পারলে হচ্ছে। কারণ টেন্স কি? আপনাকে জীবনেও কোনদিন পরীক্ষায় জিজ্ঞাসা করবে না। বলো টেন্স এর মিনিং কি? এখানে কারো কোনো সমস্যা আছে? কারণ আমাদের বেসিক না থাকলে আমাদের বেসিকটা না জানলে আমরা কিন্তু সামনে আগাইতে পারব না। এজন্য আমরা একদম শুরু করতেছি কি দিয়ে? টেন্স দিয়ে। কারণ আমরা যখন ক্লাস 6 এ ভর্তি হই বা আমরা যারা গ্রামে পড়াশোনা করছি, ক্লাস 6 এ 7 এ যারা পড়ছি তারা জানে আমাদের টিচাররা ১ম এই আসে আর লেখা শুরু করে। এই হচ্ছে টেন্স, টেন্স ৩ প্রকার, প্রেজেন্ট, তারপরে কি আছে? পাস্ট, আরেকটা কি? ফিউচার। ওকে, আমাকে একটু এক্সকিউজ করেন। হ্যাঁ, কই? কই? আচ্ছা আমি ক্লাস নিচ্ছি তো আমি পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? ওকে, সরি ফর দ্যাট। তো ক্লাসে স্যার আসে। স্যার আমাদের এসে বলে টেন্স প্রধানত ৩ প্রকার। এই ৩ প্রকার থেকে প্রত্যেকটা ৪ টা করে দেয়। ৩ ৪ ১২ শেষ।
আমাদের কেন পড়াইলো, কোন কাজে লাগবে এইটা, এটা কিন্তু আমাদের জানায় না। এবং আরেকটা জিনিস কি, আপনি যখন একটা জিনিসের উদ্দেশ্য না জানেন আপনার কি কাজে লাগবে, ওইটা দিয়ে কিন্তু আপনি কোন জীবনে ব্যবহারই করতে পারবেন না। তো আমাদের টেন্সটা তাহলে কোন কাজে লাগবে? এটা একটা বড় কথা। আমরা যখন কোন একটা আমাদের ইংলিশ শেখার মূল উদ্দেশ্যটা কি? বলেন তো? ইংলিশ শেখার মূল উদ্দেশ্যটা কি? obvious কিছু বলেন না যে অ্যাডমিশনে পাস করতে হবে। আর কিছু? English is an international language. We have to read it. We have to learn it. IELTS এ কত পাইতে হবে? ৭.৫ এর উপর পাইতে হয় নাকি? হ্যাঁ, তাহলে আমাদের ইংলিশ শেখার উদ্দেশ্য হচ্ছে বাইরের দেশে যাবো, IELTS করব, অনেক ভালো একটা নাম্বার পাবো, তাই না? তাই। ঠিক আছে। তো ভালো একটা সাবজেক্টে চান্স পাইতে গেলে কিন্তু ইংলিশ লাগবে। কারণ ইংলিশে মনে হয় 40% না পাইলে ধরে নেওয়া হয় যে আপনি পারবেন না। আপনাকে দিয়ে হবে না। কারণ আম ইউনিভার্সিটিতে একমাত্র বাংলা আর কিছু ক্ষেত্রে ইতিহাস, এই ২ টা সাবজেক্ট বাদে সবকিছুই কিন্তু ইংলিশ ভার্সনে। খুব মজার কথা, বাংলাটা বাংলায় পড়তে হয় এবং ইতিহাসটা আগে বাংলায় পড়তে হতো। এখন আ সরি, ইতিহাসটা আগে ইংলিশে পড়তে হতো। এখন কিছু, কিছু ক্ষেত্রে এই এই বাংলা করা হচ্ছে। কারণ ইতিহাস পড়তে গেলে আপনার ১৯৫২ সালের ভাষা আন্দোলন পড়তে হবে। কি একটা মানে যুগান্তকারী সিদ্ধান্ত যে আপনাকে ভাষা আন্দোলনে লিখতে হবে, সেটা ইংলিশে লিখতে হবে। এটা আমরা করছি, ঠিক আছে? আমরা তে যখন পড়ি আমাদের ফার্স্ট ইয়ারে ইতিহাসের একটা কোর্স ছিল। তো আমরা ভাষা আন্দোলনের মর্ম, উদ্দেশ্য, ইতিহাস সবকিছুই আমরা ইংলিশে লিখলাম। যাই হোক, ইউনিভার্সিটিতে সব ইউনিভার্সিটিতেই বর্তমানে কি হয়েছে? না, না, ও পরে ঠিক করে দিছে। ম্যামই বলতেছিল যে, "কি একটা অবস্থা যে তোমরা ভাষা আন্দোলন পড়তেছো। আমাদের তে আসলে বাংলা ভাষণ করা যায় না। কারণ বাংলা ভাষণ বলে আমাদের তেমন কিছু নাই। বাংলাদেশের কোনো আইনই বাংলায় নাই বলতে গেলে। নতুন কয়েকটা আইন বাদে বেশিরভাগ আইন কিন্তু আমরা সেই ১৯০০ আ মিন সর সবথেকে নতুন যেটা আছে ভালো আইন, ওটা মনে হয় কত ১৯০৮ সালের। ১৯৯৮ না, আমাদের সংবিধান তো বাংলাদেশী আমলের। কেন? হ্যাঁ, বেশিরভাগই আমরা ব্রিটিশদের কাছ থেকে পাইছি। মানে চলার মতো যা কিছু আছে সবকিছুই ব্রিটিশদের কাছ থেকে পাইছি। যাই হোক, আমরা বাংলা যদি পড়ি আর যদি ইতিহাস পড়ি সেক্ষেত্রে আমাদের সুযোগ থাকবে বাংলা মিডিয়াম পড়ার। এক্ষেত্রে অন্য সবকিছু হচ্ছে আমার ইংলিশ মিডিয়ামে পড়তে হবে। এখন ইংলিশ মিডিয়ামে পড়বো, বুঝতে পারলাম। তাহলে টেন্স দিয়ে কি করব? বাবা, টেন্স যদি আমি না পারি তাহলে আমি বুঝবো কিভাবে যে আমি ভাত খাচ্ছিলাম, নাকি আমি ভাত খেয়েছিলাম, নাকি আমি ভাত খাবো? আমার তো সময়টা বুঝতে হবে। সময় না বুঝলে কি আমার কোনো একটা বক্তব্য আমি কি সঠিকভাবে দিতে পারবো? যদি আমি কালই না বুঝি, পারব না। এজন্যই কিন্তু আমার টেন্স পড়তে হবে। যাই হোক, আমরা এবার চলে আসি আমাদের স্ট্রাকচার গুলোতে চলে আসি। তো আমরা যখন ১ম এ দেখতেছি হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? ১ম এ দেখতেছি কি? প্রেজেন্ট টেন্স। ওকে। তাহলে প্রেজেন্ট টেন্স কত প্রকার? ৪ প্রকার। প্রত্যেকটা টেন্সই কি ৪ প্রকার হয়। তাহলে ১ম এ শুরু হইছে প্রেজেন্ট টেন্স দিয়ে। এখন প্রেজেন্ট টেন্স এর মধ্যে আছে প্রেজেন্ট সিম্পল, বা আমরা যেটাকে ভালো করে জানি যেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন, কখন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সবথেকে ভালো উদাহরণ এবং সবথেকে বেশি যেটা আসবে সেটা হচ্ছে আপনার সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আরেকটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট ইউনিভার্সাল ট্রুথ, তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপরে সায়েন্টিফিক ট্রুথ। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইটারনাল বা ইউনিভার্সাল ট্রুথ, কোটেশন, এগুলো আসলে কি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে সেই সকল তথ্যগুলা যেগুলা আপনি আপনার স্বভাবগত কারণে প্রতিদিনই করেন বা স্বভাবের কারণে একটা নির্দিষ্ট সময় পর, পর করেন। যেমন আমি প্রতি সপ্তাহে ১ দিন নিউজ পেপার পড়ি। ঠিক আছে? আমি পড়ি না, এখন বলতেছি। যাই হোক, আমি প্রতিদিন আমি প্রতি সপ্তাহে ১ বার করে কি করতেছি? নিউজ পেপার পড়তেছি। আমি কিন্তু এটা প্রতিদিন করতেছি না। কিন্তু আমি একটা নির্দিষ্ট সময় পর, পর এটা আমার habitually করতেছি। আমার অভ্যাসগত কারণে আমি এটা করতেছি। এটা হচ্ছে আমার habitual fact। আবার হইতে পারে, আরো কি হইতে পারে? যে সূর্য প্রতিদিন পশ্চিম দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে। তাহলে এইটা কি? এটা কি habitual fact? সূর্য কি তার habit এর কারণে প্রতিদিন ওঠে? নাকি এটা চিরন্তন সত্য?
এটা একটা চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাইবে। আরো কি আছে? আর আছে হচ্ছে ইটারনাল ট্রুথ। এটাও একই জিনিস। ইটারনাল ইউনিভার্সাল ট্রুথ ২ টাই সেম। এরপরে আছে কি সায়েন্টিফিক ট্রুথ যে পানি গরম করলে বাষ্পে পরিণত হয়। তারপর আর কি আছে? আম মার্কারি বা পারদ খুব কম তাপমাত্রায় তরলে পরিণত হয়। এগুলা কি? এগুলো হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য। এগুলাও কিন্তু ইউনিভার্সাল ট্রুথ এর কাতারেই ফেলা যায়। কারণ এরাও কি এরা সায়েন্টিফিক সত্যগুলো খুব সহজে চেঞ্জ করে না। আর কি আছে? কোটেশন কোন বিখ্যাত উক্তি। একটা বিখ্যাত উক্তি বলেন তো? আহাহা! যাই হোক এগুলা এখন তো বলা যাবে না। আমরা একটা ভালো ইংলিশ যদি হয় ভালো হয়। ইংলিশ কোটেশন হলে ভালো হয়। "ম্যান ইজ মর্টাল" এটা চিরন্তন সত্য। এটা তো কোটেশন না। কোটেশন মানে কি? কোন একটা লেখকের উক্তি। আমি যদি বলি "ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার, নট এ ড্রপ টু ড্রিংক। ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার" সরি ১ম ভুল হইছে আমার। "ওয়াটার, ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল" এটাও তো আপনার চিরন্তন সত্য। আপনি কোন একটা লেখকের যখন কোন একটা উক্তি উঠায় দিবেন বা কোন একটা প্রমিনেন্ট ফিগার তার কোন একটা উক্তি উঠায় দিবেন, ওইটা হবে কি কোটেশন। যেমন আ আ "টু বি অর নট টু বি" ঠিক আছে? এটা কে বলছে? শেক্সপিয়ার বলছে, তাই না? "টু বি অর নট টু বি" এটা হচ্ছে কি একটা কোটেশন। এখন এই কোটেশন, ইউনিভার্সাল ট্রুথ, ইটারনাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট এরা পৃথিবীর যেখানেই বসুক না কেন, এরা সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হবে। ঠিক আছে? এরা পৃথিবীর যেখানেই বসুক, যে পজিশনেই বসুক, এরা সর্বদা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ হবে। এদের কোনো পরিবর্তন নাই। আমরা অনেক রুল দেখব যেখানে হচ্ছে ১ম এ এইটা থাকলে ১ম এ পাস্ট থাকলে পরেরটাও পাস্ট করতে হয়। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট পাস্ট থাকলে আ সাবঅর্ডিনেট ক্লজ গুলো পাস্ট হয়। কিন্তু এরা যখন থাকবে, এদের কোনো চেঞ্জ হয় না। এটা মাথায় রাখেন। সবসময় লাগবে আমাদের এটা। তাহলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইটারনাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ এবং কোটেশন বা সায়েন্টিফিক ট্রুথ এগুলো কি? এগুলো হচ্ছে সর্বদা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এ থাকবে। ওকে, এরপরে সাদিয়া খুব ভালো একটা উদাহরণ দিছেন। ম্যান ইস বাই কি এটা? নেচার হবে। সোশ্যাল অ্যানিমাল। হ্যাঁ, সোশ্যাল অ্যানিমাল এটা কে বলছে আমার মনে নাই। কিন্তু হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটা কোটেশন বা উক্তি। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা কি হবে এইটা আমরা দেখি নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচারটা খুব সোজা। প্রথমত সাবজেক্ট বসবে। তারপরে কি বসবে? ভার্বের V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং বাকি অংশ বা অবজেক্ট। বাকি অংশ বললেই ভালো হয়। খুব সোজা একটা স্ট্রাকচার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আরো একটা বিশেষ কথা আছে। সেটা হচ্ছে কি? আমরা জানি থার্ড পারসন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হয় জানো? এস বা ইএস যুক্ত হয় এবং সেটা যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে? মাথায় থাকবে? এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন একটা জিনিস চলমান আছে। কোন একটা বিষয় চলমান আছে সেক্ষেত্রে বা ঘটতেছে। কোন একটা কাজ বর্তমানে চলমান আছে, বর্তমানে ঘটতেছে। সেটা কি? সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ১ম একটা জিনিস দেখি। ইট ইস ইন্টারেস্টিং। এইটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? আইএনজি দেখে। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি হচ্ছে আ ওটা কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাই না? খুব সোজা না? ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে কার সাথে জানো? ভুলে গেলাম। ভার্বের সাথে। ওটা অ্যামিজার পরে, ওটা সাহায্যকারী ভার্ব। এখন কথা হচ্ছে এখানে ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং টা কি ভার্ব? ইন্টারেস্টিং টা কি? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ ইন্টারেস্টিং টা
ইন্টারেস্টিং কি? এটা। ইট ইজ ইন্টারেস্টিং। এটা খুব ইন্টারেস্টিং। এটা খুব চমকপ্রদ। ইন্টারেস্ট কোনটা জাগ্রত করতেছে? ইট। ইটকে মডিফাই করতেছে ইন্টারেস্টিং। ইট হচ্ছে সাবজেক্ট। তাহলে ইন্টারেস্টিংটা ইটকে মডিফাই করতেছে। সাবজেক্টকে কে মডিফাই করে? বা নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মডিফাই করে। তাহলে ইন্টারেস্টিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা এখানে আপনি সাবজেক্ট কমপ্লিমেন্টও বলতে পারেন। সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাও হইতে পারে। কিন্তু আমার ইট মানে ইন্টারেস্টিংটা ভার্ব না এবং আইএনজি যুক্ত হইছে এটাকে অ্যাডজেক্টিভ করার জন্যই। ঠিক আছে? এজন্য এটা কি? এটা কিন্তু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। এরকম এক্সাইটিং, কনফিউজিং, এনকারেজিং, বোরিং, অ্যামিউজিং, তারপরে কি ফ্রাস্ট্রেটিং, সারপ্রাইজিং, ফ্রাইটেনিং, টেম্পটিং, এরপর আছে কি অ্যামেজিং, ইন্টারেস্টিং, ডিলাইটিং, পাজলিং, এক্সহস্টিং, স্কারিং, তারপরে কামিং, এরপরে আপসেটিং, চিয়ারিং, এম্বারাসিং, স্ট্রিং এগুলা কি? এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমার অ্যাডজেক্টিভ এবং এরা যখন থাকে এদের দেখে আমার আইএনজি ভাবার কোনো কারণ নাই বা ভার্বের সাথে আইএনজি ভাবার কারণ নাই। কারণ এরা ভার্বই না। এরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমার এটা মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমার কি হচ্ছে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? বা কাজের সাথে আমার আইএনজি যুক্ত হবে। এরা কিন্তু কাজ না। ঠিক আছে? এরপরে প্রেজেন্ট পারফেক্ট। কোন একটা জিনিস শুরু হইছিল অতীতকালে কিন্তু তার ফলাফল এখন পাওয়া যাচ্ছে বা এখনো পাওয়া যাচ্ছে। এটা কি? এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর একটা স্ট্রাকচার হচ্ছে কি? আমার ১ম এ সাবজেক্ট থাকবে। তারপরে সাহায্যকারী ভার্ব হিসেবে কে বসে এখানে? এখানে হ্যাভ বসবে অথবা হ্যাজ বসবে। ২ টার একটা। এখন আমার ঝামেলাটা দাঁড়ায় হচ্ছে হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো এইটা নিয়ে। তো সাধারণত আমার যখন ফার্স্ট পারসন হয় ঠিক আছে? ফার্স্ট পারসন হয় যেমন I, we এগুলো থাকলে হ্যাভ বসে। আর থার্ড পারসন এর ক্ষেত্রে বা সেকেন্ড পারসন এর ক্ষেত্রে আম বা সরি থার্ড পারসন এর ক্ষেত্রে আমার হ্যাজ বসে। আবার আরো একটা জিনিস আছে যদি বহুবচন হয় বা প্লুরাল হয় সেক্ষেত্রেও হ্যাভ বসে। আর সিঙ্গুলার হইলে হ্যাজ বসে। কিন্তু ফার্স্ট পারসন এর ক্ষেত্রে আমার হ্যাভ বসে। যেমন দেখেন I have heard the news. I কি? ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনও ব্যাপারটা সেম। I ফার্স্ট পারসন। তারপরে কি বসছে? হ্যাভ বসছে। যদি আমি এখানে I এর জায়গায় হি দিতাম তাহলে কি বসতো? হ্যাজ বসতো। যাই হোক ১ম এ সাবজেক্ট, তারপর হচ্ছে কি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 এবং তারপরে কি বসে? বাকি অংশ। এখন আমরা তাহলে জানলাম হ্যাভ আর হ্যাজ কোথায় বসে। এটি নিয়ে কারো কোনো সমস্যা? এরপরে আসে কি? এরপরে আসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মাউথফুল একটা কথা বা অনেক বড় একটা কথা। আমার কোনো একটা কাজ শুরু হইছিল অতীতকালে। এবং সেটার কাজ এখনো চলমান আছে বা সেটার ইফেক্ট এখনো চলমান আছে। সেটা কি? সেটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট। এখন কথা হচ্ছে আমার বৃষ্টি শুরু হয়েছিল কখন? কাল রাতে। শুরু হয়েছিল বা কাজটা শুরু হয়েছিল কিন্তু অতীতকালে। কিন্তু সেই কাজটা কি এখনো শেষ হয়ে গেছে? এখনো শেষ হয় নাই। বর্তমানেও কিন্তু সেই কাজটা চলতেছে। তো যেহেতু চলতেছে সেহেতু আমার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো ১ম এ সাবজেক্ট, ১ম এ সাবজেক্ট তারপরে কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে কি? ভার্বের সাথে কি যুক্ত হবে এখানে? এটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু এটার সাথে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। তাহলে বিং। ঠিক আছে? আমি এভাবে লিখি সরি। ভার্বের আইএনজি। তারপরে হচ্ছে আমার বাকি অংশ। এখন আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আমার সিন্স আর ফর এর ব্যবহারটা জানা।
সেটা কি? সেটা হচ্ছে সিন্স এবং ফর এর ব্যবহারটা জানা। এখন কোথায় সিন্স বসবে আর কোথায় ফর বসবে এখানে কি হবে সেটা হচ্ছে আমার জানার বিষয়। যদি আমার সময়টা সুনির্দিষ্ট করে দেওয়া থাকে, যেমন হচ্ছে কি লাস্ট নাইট, লাস্ট মর্নিং, তারপরে মর্নিং, ইভনিং এরকম যদি দেওয়া থাকে সেগুলোর ক্ষেত্রে কি বসে? সেগুলোর ক্ষেত্রে আমার সিন্স বসে। মানে যে ক্ষেত্রে ওই যে জিনিসটা যে কাজটা শুরু হইছে, ওই শুরু হওয়ার সময়টা যদি নির্দিষ্ট হয় তাহলে সিন্স বসে। আর যদি অনির্দিষ্ট হয় যে ৫ বছর আগে কোনো দিন হইছে, ৫ বছর আগে শুরু হইছে বা ৫ বছর ধরে চলতেছে, সেক্ষেত্রে আমার ওই জিনিসটা কি হয়? ওইটা কিন্তু অনির্দিষ্ট হয়ে যায় অনেকটা। সেক্ষেত্রে ফর বসে। তাহলে শুরুর সময়টা যদি নির্দিষ্ট হয় সেক্ষেত্রে আমার সিন্স বসে এবং শুরুর সময়টা যদি কিছুটা অনির্দিষ্ট হয় তাহলে ফর বসে। হ্যাঁ, রাকায়েত বলেন। না ব্যাপারটা সেরকম না। কিন্তু আ বেশিরভাগ ক্ষেত্রে এটা থাকে। আপনার যে একেবারে হবে না বা এরকম ছাড়া পাবেন না তা না। কিন্তু আপনার থাকলে এই রুলটা ফলো করতে হবে। ঠিক আছে? সিন্স এর ব্যাপারে কি বললাম? যদি আমার যে কাজটার কথা বলতেছি, যে কাজটা নিয়ে কথাটা হচ্ছে, সেটা যদি কোন একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়। যেমন এটা নির্দিষ্ট বলতে মর্নিং, ইভনিং এভাবে দেওয়া থাকে। তাহলে যদি নির্দিষ্ট হয়, তাহলে আমার ওখানে সিন্স বসবে। যেমন যদি বলি, সে ১৯৯০ সাল থেকে জীবিত আছে। তাহলে ব্যাপারটা কি? ১৯৯০ সাল থেকে আমাকে একটা ডেট দিয়া দিল। নির্দিষ্ট করে দিল যে তার ৯০ সালে জন্ম হইছে, এখনো বেঁচে আছে। সেক্ষেত্রে আমার কিন্তু সিন্স বসবে। আর যদি এমন হয় যে আমাকে বলতেছে সে ১০ বছর যাবৎ জেলে আছে। আমাকে কিন্তু স্টার্টিং এর ডেটটা বলে দেয় নাই। কখন কাজটা শুরু হইছে বা কত সালে শুরু হইছে তাও বলে নাই। কোন সময় শুরু হইছে তাও বলে নাই। আমাকে বলছে ১০ বছর ধরে সে জেলে আছে। আমার স্টার্টিং ডেটটা কিন্তু নির্দিষ্ট না আমার কাছে। সেক্ষেত্রে আমার সেখানে ফর বসবে। যেমন দেখেন, I have been playing, তারপরে কি আছে ২০২০। আমি ২০২০ সাল থেকে খেলতেছি। আমার স্টার্টিং আমি খেলাটা শুরু করছি ২০২০ সালে। এ বিষয়ে কি? আমার একটা নির্দিষ্টতা আছে। নির্দিষ্ট হইলে এখানে সিন্স বসবে। কিন্তু আমাকে এখানে বলছে he has been playing dash 5 years। আমি কবে শুরু করছিলাম? সে ৫ বছর ধরে খেলতেছে। কিন্তু কবে খেলাটা শুরু করছে এটা কিন্তু আমাকে নির্দিষ্ট করে নাই। যেহেতু আমাকে নির্দিষ্ট করে নাই, আমি এখানে কি ব্যবহার করব? আমি এখানে ফর ব্যবহার করব। ওকে, তাহলে সিন্স আর ফর নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে। আপনারা যদি কোনো কিছু না বুঝেন বা আমার কথা জড়ায়া যায় বা যেকোনো কারণে আপনি যদি কোনো সমস্যা ফেস করেন, আমাকে সরাসরি বলবেন। এরপরে আমরা কার ডোমেইনে চলে আসছি? আমরা অতীতের ডোমেইনে চলে আসছি। তাহলে অতীতকাল আসলে কি জিনিসটা? আমাকে একটু এক্সপ্লেইন করেন তো অতীতকাল আসলে কি? যে সময়টা চলে গেছে, তাই না? চলে যাওয়ার সময়টাই অতীত। আমার না মনে হচ্ছে আজকে রোজা। আমি আনমিউট করে দিব সবাইকে। এহ, ওকে, তো আমরা কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে পাস্ট টেন্স এ বা পাস্ট এর ডোমেইন এ যা বলতেছিলাম। তো যে সময়টা চলে গেছে ওইটা হচ্ছে কি? ওইটা হচ্ছে পাস্ট। তো ১ম এই পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট এর সিম্পল পাস্ট। তো পাস্ট ইনডিফিনিট টেন্সটা আসলে কি? যে সময়টা আপনার একদম সিম্পল ভাবে বলে দেওয়া আছে গতকাল, গতরাত এরকম। তাহলে আমার এটা চেনার উপায় কি? ১ম এ সাবজেক্ট থাকবে, V2 থাকবে আর হচ্ছে কি অবজেক্ট থাকবে। ঠিক আছে? এবং আমার একটা অতীত নির্দেশক শব্দ থাকতে পারে এখানে। এটা হইতে পারে কি? লাস্ট নাইট হইতে পারে,
ইয়েস্টারডে হইতে পারে, আগো হইতে পারে, এরকম। এগুলা কি? এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। এই শব্দগুলো থাকলে বুঝে নিবেন ওইটা কি? ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবং পাস্ট ইনডিফিনিট দিয়ে সাধারণত আপনার খুব রিসেন্ট অতীতকেই বোঝানো হয়। খুব অনেক পুরাতন অতীতকে এখানে বোঝানো হয় না। যেমন would you lend me some money? তুমি কি আমাকে কিছু মানি দেবে? এখানে V2 কিন্তু আছে। তারপরে I read a book few days ago. এখন এই জিনিসটা একটু দেখেন। READ read. read এর ৩ টা ফর্ম আছে, তাই না? read এর বা পড়ার ৩ টা ফর্ম আছে। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। ৩ টা ফর্মই কিন্তু সেম। শুধু উচ্চারণে একটু পার্থক্য আছে। রিড হচ্ছে প্রেজেন্টে, রেড রেড, রিড রেড রেড। তাহলে এই যে রিড বা রেড, এখানে রেড আমি কেন পড়লাম? কারণ এখানে একটা অতীত নির্দেশক শব্দ আছে, আগো, কয়েকদিন আগে। তাহলে আমার যখন অতীত নির্দেশক শব্দ থাকবে আমি বুঝে নিব এটা কি পাস্টে আছে, এবং এটা কোন পাস্টে আছে? পাস্ট ইনডিফিনিটে আছে। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোন একটা কাজ অতীতকালে শুরু হয়েছিল বা অতীতকালে ঘটতেছিল তা বোঝানোর জন্য আমার কি ব্যবহার করা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়। যেমন দ্য লেকচার ওয়াজ অ্যামেজিং। এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ যদি সিঙ্গুলার হয় সাবজেক্ট, অথবা ওয়্যার যদি প্লুরাল হয়। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ। অবজেক্ট আর বাকি অংশ এটা কিন্তু আমরা সিনোনিমাসলি ইউজ করতেছি না, বা একটার পরিবর্তে আরেকটা ইউজ করতেছি না। অবজেক্ট বলতে বোঝায় আপনার কার্য যার উপর সম্পাদিত হয়, বা গৌণকর্তা এখানে, ঠিক আছে? যে আপনার সাবজেক্ট হচ্ছে মুখ্য এখানে, বা কোন একটা বাক্য তৈরি করতে সাবজেক্ট তো আসলে মুখ্য হয়। আর ওই কাজটা যার উপর বর্তাচ্ছে, ফলাফল ভোগকারী, সে হচ্ছে কি অবজেক্ট। আর বাকি অংশ বলতে আমার অবজেক্ট সহ বাকি যত অংশগুলো আছে, বা আর যা যাই আছে না কেন, অতিরিক্ত তথ্যগুলো আছে, কথাগুলো আছে, ওই সবগুলা বাকি অংশের মধ্যে কিন্তু চলে যায়। ঠিক আছে? বাকি অংশের মধ্যে অবজেক্টও থাকে, কিন্তু অবজেক্টের মধ্যে কিন্তু বাকি অংশ থাকে না। অবজেক্ট হবে কি? অবজেক্ট হবে কোনো একটা নাউন বা নাউনের সমকক্ষ কেউ। সাবজেক্ট এবং অবজেক্ট হইতে পারে শুধুমাত্র নাউন এবং নাউনের সমকক্ষ কেউ। এছাড়া কেউ অবজেক্ট হইতে পারে না। কিন্তু বাকি অংশ কিন্তু অনেকেই হইতে পারে। এরপর পাস্ট পারফেক্ট। কোন একটা জিনিস অতীতকালে ঘটছিল তার ফলাফল। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড। রোগীটা মারা গেল, মারা গিয়েছিল। যেমন এটার স্ট্রাকচার কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, তারপরে হ্যাড বসবে, এখানে শুধুমাত্র হ্যাড, তারপরে কি ভি3 প্লাস অবজেক্ট। এটা মাথায় রাখেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ দুইটা বসে, কিন্তু পাস্ট পারফেক্টে শুধুমাত্র হ্যাড বসে সাহায্যকারী ভার্ব হিসাবে। এরপরে ভি3। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এর অতীতকালে কোনো একটা ঘটনা ঘটতেছিল। যেমন আই হ্যাড বিন প্লেইং ফর সেকেন্ড হাফ। আমি সেকেন্ড হাফ ধরে খেলতেছিলাম। তাহলে প্রথমত সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের আইএনজি যেহেতু কন্টিনিউয়াস টেন্স, প্লাস বাকি অংশ। ওকে, তাহলে পাস্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি আনমিউট করতেছি সবাইকে। And হুম, বলেন, আমি শুনতেছি। মানে পারফেক্ট যে স্ট্রাকচার গুলো হবে ওগুলা বাংলা করলে কেমন হবে, তাই? আচ্ছা, তো পারফেক্ট আপনার অতীতে কোনো একটা জিনিস ঘটে গেছে এবং ফলাফল ওখানেই শেষ। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখছি কি ওটার ফলাফল বর্তমানে কিন্তু চলে আসছে। ঠিক আছে? কিন্তু পাস্ট পারফেক্টের স্ট্রাকচারে যে ফলাফলটা ওইটা বর্তমানে আসে না। ঠিক আছে? ওটা অতীতেই শেষ হয়ে গেছিল। যেমন আমরা যে দেখছিলাম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। রোগীটা মারা
কি গিয়েছিল, তাই না? তো এখানে এইটার ফলাফল রোগীটা মারা গেছে একটা কাজ, সেই কাজের ফলাফল কি বর্তমানে কোনো কিছু আসছে? সে মারা গেছে ও পর্যন্ত কিন্তু শেষ। তার কোনো ফলাফল আমরা কিন্তু বর্তমানে ফেস করতেছি না। কিন্তু আমি যখন প্রেজেন্ট পারফেক্ট এ আসবো, তখন এই ফলাফলটা বর্তমানেও থাকবে। যেমন আমার স্ট্রাকচার মনে পড়তেছে কিন্তু মনে পড়তেছে না। উদাহরণ মনে পড়তেছে না। যেমন I have had the news, আমি খবরটা পেয়েছিলাম। তাই না? আমি খবরটা পেয়েছিলাম। এই যে খবরটা আমি পাইছি, এটা কিন্তু আমার বর্তমানেও আছে আমার কাছে। সে ফলাফলটা কি? আমার কাছে এখনো আছে। আমার খবর পাওয়ার ফলে কিন্তু কোন একটা জিনিস হইছে বা এখনো সেটার ফলাফল হইতে পারে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এ যখন কাজটা হয়, সে কাজটা অতীতে হইছে কিন্তু তার ফলাফলটা বর্তমানে এফেক্ট করে। কিন্তু আমার যে পাস্ট পারফেক্ট টা আছে, ওইটার ফলাফলটা ওখানেই শেষ হয়ে যাবে। পারফেক্ট এর পারফেক্ট এর যে স্ট্রাকচার গুলা, এগুলো বেশ কাছাকাছি এবং এটার অর্থগুলো বেশ কাছাকাছি রকমের আসে। কিন্তু আমার দেখতে হবে ফলাফলটা। ফলাফলটা যদি আমার বর্তমানে আসে, সেটা পুরাঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট। আর যদি আমার ওইটার ফলাফল যদি না আসে, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার অতীতকালের পুরাঘটিত। আচ্ছা, কারো বাড়ি কি স্টেশনের কাছে নাকি? আপনারা ঘুমান কিভাবে রাত্রে? ওকে। তাহলে এরপর আছে কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আমাদের মাত্র আর ৪ টা রুল আছে। প্রথমত ফিউচার ইনডিফিনিট টেন্স বা সাধারণ ভবিষ্যৎ। তাহলে সাধারণ ভবিষ্যতের স্ট্রাকচারটা খুব সিম্পল। ১ম এ হচ্ছে কি ঠিক আছে ছিল। সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা কি উইল। এখন শ্যাল এর ব্যবহারটা আর উইল এর ব্যবহারটা, এটা একটু আমাদের জানা প্রয়োজন। শ্যাল, শ্যাল সাধারণত বসে আই এর সাথে বা আই এর সাথে বসে বা উই এর সাথে বসে। উই শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখন শ্যালের ব্যবহারটা যতদিন যাচ্ছে আস্তে, আস্তে ব্যাপারটা খুব obsolete হয়ে যাচ্ছে। মানে খুব কমই ব্যবহার হয় এবং হয়তো খুব তাড়াতাড়ি এটা উঠেও যাবে। তো শ্যাল দিয়ে সাধারণত নির্দেশ করা হয় ও কাজটাকে আমরা খুব একটা বা ও কথাটাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না। খুব বেশি জোর দিচ্ছি না। শ্যালের ব্যবহারটা অনেকটা এরকম যে ওখানে খুব বেশি জোর দেওয়া হচ্ছে না। কিন্তু উইল যখন ব্যবহার করা হয়, উইল সাধারণত আম সেকেন্ড পারসন এবং থার্ড পারসন বেশি ব্যবহার করা হয়। এবং আয়ের সাথে যখন উইলটা ব্যবহার করা হয়, তখন ধরে নেওয়া হয় এটা বেশি গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্ব দিয়ে আমি কথাটা বলতেছি। তো সাধারণত আয়ের সাথে শ্যালই বসে। কিন্তু যখন উইল ব্যবহার করা হয় ধরে নিতে হবে এটা বেশি জোর দিয়ে বলা হয়েছে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, তারপরে বাকি অংশ। যেমন হি উইল অ্যাটেন্ড দ্য আপকামিং অ্যাডমিশন টেস্ট এক্সাম। হি উইল অ্যাটেন্ড। তো ১ম এ সাবজেক্ট বসছে, তারপরে উইল বসছে। হি থার্ড পারসন তার সাথে উইল বসছে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাটেন্ড, বাকি অংশ কি আছে? দ্য আপকামিং অ্যাডমিশন টেস্ট এক্সাম। আচ্ছা, এক্সামের কথা মনে পড়লো। আপনারা এইটা একটু বলেন তো আমাকে। হি উইল টেক দ্য এক্সাম, এটা হবে? নাকি হি উইল গিভ দ্য এক্সাম? কোনটা হবে? আর কেউ? হুম, ঠিক আছে। তো কেন? যারা গিভ বলছেন তারাও লজিক দিবেন। আর যারা টেক বলতেছেন তারাও লজিক দিবেন। আমি শুনবো কোন লজিকটা গুরুত্বপূর্ণ। কারণ আমি বলছি কি, ইংলিশ হচ্ছে একটা কমন সেন্স এর বিষয়, তাই না? পার্টিসিপেশন। আচ্ছা, আর কেউ?
আরো ভালো করে বোঝাতে পারবেন? আপনি একটু ভালো করে বোঝান আমাকে। কেন? কেন? অ্যাপিয়ার দিলে তো হবে না। অ্যাপিয়ার এর পরে তো আপনার একটা appropriate preposition বসাইতে হবে। অ্যাপিয়ার ইন, তাই না? টেক মানে তো লওয়া, নাকি? গিভ মানে দেওয়া। না, আপনি লজিক দিতে পারলেন না ভালো। ওসব বাদ দেন, আপনি দেখেন। না, এখানে ভার্বের থার্ড ফর্ম হবে কেন? আমি তো এটা ফিউচারে করছি, ফিউচার ইনডিফিনিটি করছি। হ্যাঁ, পার্টিসিপেট করা হয়। গিভ দিয়ে কেন পার্টিসিপেশন হলো না? হ্যাঁ, ওকে। আর আর কেউ? উনি ঠিক বলছেন, কিন্তু আরো সহজে বলা যায়। ওকে, আপনারা হাল ছেড়ে দিছেন? ইউনিভার্সিটি রিটেক থেকে ভাবছি। রিটেক আপনারা চিনেন না? আমি চিনি না, আমি এখনো পাইনি, সুযোগ হয়নি এখনো। যাই হোক, আপনারা সবাই হাল ছেড়ে দিচ্ছেন বা অ্যান্সার সাবমিট করছেন? হ্যাঁ, কয়েকজন ভালো অ্যান্সার দিয়েছেন আমি দেখছি। যে আরেকজন কে বললেন যে পার্টিসিপেশন দেওয়া, নাম ভুলে গেলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সাফা, আপনাকে ধন্যবাদ। আপনি খুব ভালো একটা উত্তর দিয়েছেন। কিন্তু আমি বলছি আরেকটু সোজা করে বলা যায়। সে সোজা করে বলাটা হচ্ছে কি, যে এক্সাম হচ্ছে আপনার জন্য একটা সুযোগ। এক্সাম কি আপনার জন্য একটা রাইট? এটা কি আপনার অধিকার? আমি যদি মনে করেন কালকে আপনাদের একটা পরীক্ষা নেই, এটা কি আপনাদের অধিকার হবে? যে ভাই, এই পরীক্ষা দেওয়া তো আমাদের অধিকার। না, এক্সামকে ধরে নেওয়া হয় এক্সাম হচ্ছে আপনার জন্য একটা সুযোগ। তো সুযোগ কি দিতে হয় না নিতে হয়? নিতে হয়। আপনি স্টুডেন্ট হিসেবে সুযোগটা নিবেন। যেহেতু আপনি সুযোগটা নিবেন, সেহেতু টেক। ঠিক আছে? এটা হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি। আপনি সুযোগটা নিবেন কিনা। তা আপনি যদি পরীক্ষার্থী হন, আপনার জন্য টেক। আর যদি আপনি টিচার হন, তাহলে হচ্ছে গিভ। ঠিক আছে? যদি আপনি টিচার হন বা ইউনিভার্সিটি হন, তাহলে সেটার জন্য কি হবে? সেটার জন্য গিভ হবে। আর যদি আপনি স্টুডেন্ট হন, আপনার জন্য টেক হবে। কারণ আপনাকে ইউনিভার্সিটি সুযোগ দিবে। ইউনিভার্সিটি যখন সুযোগ দিবে সেই ক্ষেত্রে গিভ হবে। বা টিচার যখন সুযোগ দিবে সেই ক্ষেত্রে গিভ হবে। কিন্তু আপনি যখন সুযোগটা নিবেন আমার কাছ থেকে বা কোনো টিচারের কাছ থেকে, ইউনিভার্সিটির কাছ থেকে, তখন সেটা কি হবে? তখন সেটা সুযোগ নেওয়া হবে এবং টেক হবে। ঠিক আছে? না, যদি এটা আমি তো বলছি আপনার জন্য কোনটা। ঠিক আছে? আমি তো বলি নাই যে কোনটা সঠিক। আমি জিজ্ঞাসা করছি আপনি কোনটা অ্যান্সার করবেন। এখন এখানে যদি আমি বলি দ্য ইউনিভার্সিটি, সরি দ্য কে ইউ, ঠিক আছে? ইউনিভার্সিটি লিখলে অনেক বড় লেখা হয়ে যায়। দ্য কে ইউ উইল টেক এক্সামিনেশন বা এক্সাম, সেই ক্ষেত্রে দুইটা বাক্য এখন ঠিক আছে। হ্যাঁ, পারতাম, কিন্তু আমি তো আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করছি যে আপনার জন্য কোনটা সঠিক। আমি তো টিচারের জন্য বলি নাই। এটাও একটা ট্যাকটিক, যে আপনাকে যে প্রশ্ন করছে আপনার তাহার মতো করে উত্তর দিতে হবে। কর্তার ইচ্ছায়, কি যেন বলে এটাকে, কর্তার ইচ্ছায় কর্ম, তাই না? অনেক ক্ষেত্রে দেখবেন যে এটা আগে খুব হইতো, এখন অনেকটা হয় না, মানে অত হয় না। যে কোন একটা প্রশ্ন দেখলেন এক্সামিনেশনে, অ্যাডমিশন টেস্টেই, সেখানে ২ টা বা ৩ টা এক্সাম বা ৩ টা অ্যান্সারও হয়। সেক্ষেত্রে আপনি একটা দাগায় আসলেন। আপনার এটা হবে এইটা ১০০% সিওর না। এটা জানেন? না, না, ৩ টাই মনে করেন অ্যাপ্রোপ্রিয়েট। তবুও হবে না। মানে হবে বলতে, হবে না বললে ভুল হবে। হবে তার কোনো নিশ্চয়তা নাই। হইতেও পারে। আবার হয়তো হইতে পারে যে টিচার ৩ টা অ্যান্সারকেই সঠিক মূল্যায়ন করতেছেন। সেক্ষেত্রেও হইতে পারে। আবার এমনও হইতে পারে উনি কোনো পার্টিকুলার অ্যান্সার চাচ্ছেন। উনি কোনো পার্টিকুলার অ্যান্সার
চাচ্ছেন, সেক্ষেত্রে তার মতো করে আমাকে উত্তর করতে হবে। এখন পার্টিকুলারলি কি চাচ্ছেন আমরা তো জানি না। এইজন্য এটা আগে হইতো। কারণ আগে ইউনিভার্সিটির কাছে অনেক সুযোগ থাকতো। এখন ইন্টারনেটের যুগ, এখন আর ওই সুযোগ থাকে না অতটা। এখন ওরকম খুব কম হয়। ওকে, তাহলে এখানে কারো কোনো সমস্যা আছে? টেকনিক্যালি ২ টা অ্যান্সারই কারেক্ট ছিল। কারণ হি দিয়ে তো কোনো টিচারও বসাইতে বোঝাইতে পারতাম আমি। কিন্তু আমি সেটা মিন করি নাই। আনএক্সপেক্টেডলি হয়ে গেছে। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে। সেটার জন্য সাবজেক্ট বসে, তারপরে শাল বি বা উইল বি বসে এবং ভার্বের আইএনজি বসে। যেমন হি উইল বি ড্রাইভিং আ কার দেন। তাহলে সে একটি গাড়ি চালাবে। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, তারপরে V3 হি উইল হ্যাভ গন হোম। ওকে, এরপরে কি আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটাও স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন প্লাস হচ্ছে ভার্বের আইএনজি। এবং এটা না পড়লেও চলবে, কারণ এটার ব্যবহার বর্তমান মডার্ন ইংলিশে নেই। ওকে, এখানে আমাকে স্ট্রাকচার গুলো লিখে দিছে। তো এখান থেকে আমরা তো পড়ছি, স্ট্রাকচার গুলো মোটামুটি দেখছি সবগুলাতেই। তো এখানে আমাদের দেখার মতো কিছু নাই। আমাদের এখন এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? টোটাল স্ট্রাকচার নিয়ে কারো কোনো, ফিউচার নিয়ে হোক, ফিউচার বলতে এই ফিউচার বোঝাচ্ছে যে আপনার ফিউচার বা আমার ফিউচার প্ল্যান কি, এটা নিয়ে আপনারা আমার থেকে ভালো জানেন, আপনাদের থেকে আমি ভালো জানি। আপনাদের ফিউচার প্ল্যান শোনা উচিত আমার। কেউ কি বলবেন ভাই আমি এই হইতে চাই, যদি আল্লাহ কবুল করেন আমি এই হইতে চাই? হম, এতটুকুই? তারপর জুনিয়র হয়ে গেলে তারপরে কি করবেন? আপনার না না না, লক্ষ্য বড় থাকতে হবে। আমার আমার লক্ষ্য শুনবেন? যদি আল্লাহ কবুল করেন, আমি একজন হাইকোর্টের জাজ হইতে চাই বা সুপ্রিম কোর্টের জাজ হইতে চাই। এবং যদি যদি সবকিছু মানে ঠিকঠাক থাকে, যখন আমার লক্ষ্যটা পূরণ হবে তখন আমার বয়স কত হবে জানেন? এই 65 বছরে আছে, কি বলো এটাকে, রিটায়ারমেন্ট। এখানে 60-70, মিনিমাম 50, 50+। কারণ যদি মনে করেন আমি জবে ঢুকলাম 25 বছর বয়সে, আমাকে মিনিমাম 15 বছর লোয়ার কোর্টে থাকতে হবে। তাহলে 25 আর 15 কত? 40। তারপর হচ্ছে ওই 25 বছর বয়সে শুরু তো করা যায় না, বা 15 বছর করলেই যে হয়ে যায় এমনও না। 30 বছরের মতো করা লাগে, তারপরে হচ্ছে বাদ বাকি। যাই হোক, 50+ হবে। তাহলে আমি একদম আমার অন্তিম পর্যায়ে যে আমার লক্ষ্য পূরণ হবে। তার মানে কি, আমার লক্ষ্য যদি না পূরণ হচ্ছে আমি কষ্ট করতে পারবো। কিন্তু মনে করেন আপনার উদ্দেশ্য হচ্ছে কি একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তাহলে আপনার হয়তো সেটা কবে, আপনার এখন বয়স হচ্ছে কত, এইচএসসি দিচ্ছেন, তার মানে হচ্ছে প্রায় হচ্ছে 20 বছর বয়স ধরে নিই। ঠিক আছে, অ্যাভারেজ, অন অ্যাভারেজ 20 বছর ধরে নেই। তো আপনার দেখা গেলো আর 1 বছর পরে আপনার লক্ষ্য পূরণ হয়ে গেছে, 21 বছর বয়সে লক্ষ্য পূরণ হয়ে গেছে। তারপর তো সেটা তো আমার লক্ষ্য না, সেটা তো আপনার জন্য লক্ষ্য হইল না। লক্ষ্য এমন একটা জিনিস যেটা আপনার চেঞ্জ করলে আপনার ওটা, লক্ষ্য জিনিসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করা যায় না। আর একটা লক্ষ্য যত কঠিন হবে, ওইটা অ্যাটেইন করার সম্ভাবনা আপনার তত বেশি। আপনারা এই যে মহাভারতের একটা আছে, অর্জুন একটা তীর দিয়ে একটা মাছকে করতে হয়, লক্ষ্যভ্রষ্ট করতে হবে, ছোট একটা মাছ। তো অর্জুন কি করে? অর্জুন হচ্ছে আপনার মাছটাকে লক্ষ্য করে না, সে মাছের চোখটাকে লক্ষ্য করে। কারণ লক্ষ্য যত ছোট হবে বা কঠিন হবে, আপনার ওটা অ্যাটেইন করার সম্ভাবনা তত বেশি। লেকচারার কেন, প্রফেসর হবেন?
আবারও আরো ছোট লক্ষ্য করতেছেন আবারও। আচ্ছা আমি একটু মিউট মিউট করে দিলাম কারণ আমাদের পড়তে হবে অনেকটা। টেন্স কি? টেন্স এবার আমরা প্রশ্নে আসি। টেন্স মিনস এটা জাস্ট 15-16 সালে আসছিল। তো অপশন এ তে আছে অ্যাকশন, বি তে আছে স্পিড, সি তে আছে টাইম এবং ডি তে আছে ভার্ব। টেন্স আমার কি মিন করে? বলেন এবার। টাইম, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, হোয়াই ডোন্ট ইউ স্টে? তাই না? আপনাদের বইতে কি এটা আছে না? এরপরে দ্য টেন্স অফ এ ভার্ব ইজ মেইনলি রিলেটেড টু। কোন একটা ভার্বের টেন্সটা কিসের সাথে রিলেট করে? এটা কি টাইমের সাথে রিলেট করে? নাকি পার্সনের সাথে রিলেট করে? প্লেস নাকি ডিগ্রি? এটাও টাইম নাকি? এটাও টাইম। সবই সময়ের খেলা। দ্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি নির্দেশ করে? অ্যান অ্যাকশন ইজ কন্টিনিউড ফর এ প্রেজেন্ট, ফর এ টাইম ইন প্রেজেন্ট, নাকি এনি অ্যাকশন ইন প্রেজেন্ট টাইম হ্যাবিচুয়াল আর ইটারনাল? ওকে, এটাও কি হবে? কি হবে? আচ্ছা এগুলো সোজা, পারবেন আপনারা। আমরা অন্যদিকে ফোকাস করি। আমাদের দ্বিতীয় টপিক সিকোয়েন্স অফ টেন্স, একদম ছোট্ট একটা টপিক। এখানে বলতেছে যে প্রিন্সিপাল ক্লজ যা বলবে সাবঅর্ডিনেট ক্লজকেও তাই করতে হবে। এখন আমরা আসি প্রিন্সিপাল ক্লজ কি এবং সাবঅর্ডিনেট ক্লজ কি। ক্লজ নিয়ে এবং প্রিন্সিপাল ক্লজ নিয়ে, সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমাদের আলাদা একটা লেকচারই আছে। ওটা সম্ভবত লেকচার 6 বা 7, আমার মাথায় নাই। কিন্তু সহজ ভাষায় বলতে গেলে ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব। এরা দুজন যখন একসাথে বসে তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে ক্লজ। ফাইনাইট ভার্ব কি ওইটা নিয়েও ক্লাস আছে। কিন্তু ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা আমার মনের কথা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। ঠিক আছে? বা যে ভার্বটা আমার টেন্স অনুযায়ী পরিবর্তন করা যায়। যেমন কোন একটা আই গো হোম। ঠিক আছে? আই গো হোম। এইখানে এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে কি আমার বাকি অংশ বা অবজেক্ট। তাই না? এখন আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। এখন এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা আপনার যখন প্রশ্ন উত্তর দেওয়া হয়ে যাবে আপনারা কাইন্ডলি মিউট করে দিবেন। আমি যতটুকু জিজ্ঞাসা করি আমি অতটুকুই শুনতে চাই। ঠিক আছে? এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন এটাকে যদি আমি পাস্ট ইনডিফিনিটে ট্রান্সফার করি, অতীতকালে ট্রান্সফার করি, সেটা কি হবে? আই গো থেকে কি হয়ে যাবে? আই ওয়েন্ট হোম। আমি এটা জিজ্ঞাসা করি নাই। ঠিক আছে? আই ওয়েন্ট হোম। আমি এতটুকু তো পারি নাকি? আপনাদের মতো অতটা না পারলে এতটুকু তো পারি। আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন গো টা আমি পাস্ট করলাম, এটা ওয়েন্ট হয়ে গেল। তো যে এই যে একটা ভার্ব সেটা আমি টেন্সে পরিবর্তন করায় কি হলো? পরিবর্তন হয়ে গেল। এইটা হচ্ছে আমার একটা ফাইনাইট ভার্বের শর্ত, যে ফাইনাইট ভার্ব টেন্স পরিবর্তন করলে এটাও পরিবর্তন হবে। ঠিক আছে? আরো শর্ত আছে যে পারসন চেঞ্জ করলেও ভার্ব পরিবর্তন হয় কিনা, বা নাম্বার চেঞ্জ করলে, সাবজেক্টের নাম্বার চেঞ্জ করলে, বহুবচন করলেও টেন্সের ভার্বের পরিবর্তন হয় কিনা। যদি হয়, এরকম চেঞ্জ হয়, তাহলে হচ্ছে সেটা কি? তাহলে সেটা আমার ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, এরা যখন একসাথে বসছে, এদের দুইজনকে একত্রে বলবেন কি? ক্লজ বলবেন। এই দুইজনকে একসাথে কি বলবো আমরা? ক্লজ বলবো। ক্লজ মানে হচ্ছে CLUSE, ক্লজ। এখন এই ক্লজ ৩ প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখানে এই ক্লজটা দেখেন। এই ক্লজটা আই গো হোম। এই ক্লজটার যে অর্থটা, আমি বাসায় যাচ্ছি বা আমি বাড়ি যাই, এটার অর্থ পরিপূর্ণ করতে অন্য আরেকটা ক্লজের দরকার আছে? নাকি এই একটা ক্লজেই হয়ে যাচ্ছে? এই একটা ক্লজ হয়ে যাচ্ছে এবং অন্য কোনো ক্লজও নাই। একটা ক্লজ থাকলে সেটাই প্রিন্সিপাল ক্লজ। তাহলে যে ক্লজটা অন্য কোনো ক্লজের সাহায্য ছাড়াই ভাব প্রকাশ করতে পারে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে বা অর্থটা প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং যেই ক্লজটা তার অর্থ প্রকাশ করতে গেলে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয়, সেই ক্লজটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে একটা ক্লজ মার্কার থাকে। সাধারণত সেটা দ্যাট হয় বা আনলেস হয়, ইফ হয়,
তারপর হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড গুলো হয় বা রিলেটিভ প্রোনাউন গুলো হয়। তো সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে দ্যাট হোক, ইফ হোক, আনলেস হোক বা কোনো ডব্লিউএস ওয়ার্ড হোক, কিছু একটা থাকবেই। যে ক্লজের পূর্বে দেখবেন আপনারা এরকম ডব্লিউএস ওয়ার্ড আছে, দ্যাট আছে বা ইফ আছে, আনলেস আছে, ওইটা কি? ওইটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, সিকোয়েন্স অফ টেন্স আমাকে বলতেছে যে প্রিন্সিপাল ক্লজটা যেমন, আমার সাবঅর্ডিনেট ক্লজটাও তেমন হবে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, আমার সাবঅর্ডিনেট ক্লজও প্রেজেন্ট হবে। প্রিন্সিপাল ক্লজ যদি আমার পাস্ট হয়, সাবঅর্ডিনেট ক্লজও কি হবে? পাস্ট হবে। প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার হয়, সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল কথাটার লাস্টে। প্রিন্সিপাল ক্লজ যদি ফিউচার হয়, সাবঅর্ডিনেট ক্লজ কি হবে? ফিউচার হবে। এইটা হচ্ছে আমার স্বাভাবিক নিয়ম। যেমন এখানে দেখেন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজে যা থাকবে তারপরে বা সাবঅর্ডিনেট ক্লজেও ঠিক তাই থাকবে, বা উভয় পাশে মিল থাকবে। এটা অমিল লিখছে কেন? আচ্ছা হোক, ওটা বাদ দেন। এটা হচ্ছে অন্য নিয়ম। সরি, 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 সরি। এটার ক্ষেত্রে আমি ওটা বলি না এখন আপনাদের। তো আগে যা থাকবে, আগে যদি প্রেজেন্ট থাকে পরেও প্রেজেন্ট হবে, আগে যদি পাস্ট থাকে পরেও পাস্ট হবে, আগে যদি ফিউচার থাকে পরেও ফিউচার থাকবে। যেমন নোবডি নিউ দ্যাট হি ফেসেস এ ক্রাইসিস। এই যে নোবডি নিউ, এইটার আগে কি আমার কোনো ইফ, আনলেস, দ্যাট কিছু আছে বা ডব্লিউএস ওয়ার্ড কিছু আছে? এখানে কিছু আছে? নাই। ইফ আনলেস কিছুই নাই। তার মানে এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এবং এই অংশটার আগে কি আছে? দ্যাট আছে। তার মানে এই যে ক্লজটা, তার পূর্বে দ্যাট যেহেতু আছে, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে? নিউ, কে এন ই ডাব্লিউ, নিউ। এটা কি প্রেজেন্টে আছে? পাস্ট টেন্সে আছে। তো যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা কি হবে? আমার প্রিন্সিপাল ক্লজটা পাস্ট টেন্সে আছে, তার মানে আমার সাবঅর্ডিনেট ক্লজটাও পাস্ট টেন্সে নিতে হবে। কিন্তু এইখানে কি পাস্ট টেন্সে নেওয়া আছে? হি ফেস এ ক্রাইসিস, এটা তো প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে এটাকে আমাকে পাস্ট টেন্সে নিতে হবে। তো নোবডি নিউ দ্যাট হি ফেসড আ ক্রাইসিস। এখন এইটা হচ্ছে আমার স্বাভাবিক নিয়ম যে প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে থাকবে, আমার সাবঅর্ডিনেট ক্লজও সেই নিয়মেই থাকবে। এখন আপনাদের আমি একটা কথা বলছিলাম যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছিলাম। সেই কথাটা মনে আছে? যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ, তারপরে আর কি? আর কি? কোটেশন, ইউনিভার্সাল ট্রুথ, এরা বাক্যের যেখানে থাকুক না কেন, যে পজিশন থাকুক, যে খারাপ সময় আসুক, যাই আসুক না কেন, এরা কিন্তু সর্বদাই প্রেজেন্ট ইনফিনিট থাকবে। মনে আছে বলছিলাম? তো যেমন এখানে দেখেন, দ্য টিচার সেইড, এটা তো প্রিন্সিপাল ক্লজ, তাই না? কারণ এর পূর্বে দ্যাট ট্যাট কিছু নাই, বা ডব্লিউএস ওয়ার্ড, ইফ, আনলেস কিছুই নাই। এটা প্রিন্সিপাল ক্লজ। কোন টেন্সে আছে? দ্য টিচার সেইড পাস্ট টেন্সে আছে। তার মানে সাবঅর্ডিনেট ক্লজটা আমার পাস্ট টেন্সে হওয়ার কথা। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে বলছে কি? দ্যাট ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটা কি? এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। হুম, ঠিক আছে? এটা কি? এটা কি ইউনিভার্সাল ট্রুথ। তাহলে ইউনিভার্সাল ট্রুথ হইলে এইটা কি আমার এখন পাস্টে নিব আমি? যেহেতু প্রিন্সিপাল ক্লজ পাস্টে আছে, প্রেজেন্ট টেন্সই হবে। কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। একই কথা আমার হ্যাবিচুয়াল ট্রুথের ব্যাপারে, এবং একই কথা সায়েন্টিফিক এবং কোটেশনের কথাও ব্যাপারেও। তো এখানে আমার ক্লজ মার্কার দিছে, যারা থাকলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনতে পারবো। দেখে নেন, ডব্লিউএস ওয়ার্ড আছে, সিন্স আছে, অ্যাজ আছে, আনলেস আছে, ইফ আছে, ইত্যাদি। এদের পরে সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ গুলোই থাকে। এরপরে ১ নম্বরে কি বলছে? "As the sun dash, I decided to go out." এখানে কি হবে? শাইন। আর কেউ? আর কেউ বলবেন কিছু?
কেউ কিছু বলতে চান না? কেন সাফা বলেন তো? না। ইয়েস। সান শাইন করতেছে এটা কিন্তু ইউনিভার্সাল না। আবার দেখেন এখানে অ্যাজ কিন্তু একটা ক্লজ মার্কার। অ্যাজ এর পরে যেটা আছে ওইটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজটাকে আমরা দেখি। ১ম এই থাকলে যে সেটা প্রিন্সিপাল ক্লজ হবে এমন কিন্তু না। প্রিন্সিপাল ক্লজ লাস্টেও থাকতে পারে। আমাকে দেখতে হবে ক্লজ মার্কার কোথায় আছে। অ্যাজটা ক্লজ মার্কার মানে এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে দেখি প্রিন্সিপাল ক্লজে কি আছে? প্রিন্সিপাল ক্লজে আছে I decided to go out। কোন টেন্স? কোন টেন্স? পাস্ট টেন্স। তাই না? তাহলে পাস্ট টেন্স থাকলে আমার এই পাশেও পাস্ট করতে হবে। পাস্ট আছে যেহেতু আমার প্রিন্সিপালে, আমার সাবঅর্ডিনেটও পাস্টে আনতে হবে। তাহলে এখানে ১ম এ দেখি হ্যাজ আছে। কিন্তু হ্যাজ এর পরে যে আমার একটা ডি বসাইতে হতো, আমার কিন্তু এটা নাই। এজন্য আমার এটা প্রেজেন্টে আছে, এইটাও প্রেজেন্টে আছে। আমার তাহলে বাকি থাকলো কি? আরাধনের শেষ সন্তান নাম্বার ডি বাকি আছে। as the sun was shining। ফার্স্ট হইছে? as the sun was shining I decided to go out। এখানে আরো একটা কারণ আছে। as as এর অনেকগুলা মিনিং আছে কিন্তু। ঠিক আছে? as এর কিন্তু অনেকগুলা মিনিং আছে। as এর মিনিং কি, কি বলেন তো? as কি মতো হইতে as এর অর্থ কি হইতে পারে? as মতো হইতে পারে বা লাইক এর অর্থ নিতে পারে। as because এর অর্থ নিতে পারে বা কারণ যেহেতু এটা নিতে পারে। তারপরে আরেকটা যেন কি আছে আমি ভুলে গেছি। তো এখানে as কিন্তু because এর অর্থটা নিচ্ছে। because the sun was shining যেহেতু সূর্য আলো দিচ্ছে, কিরণ দিচ্ছে, দিচ্ছিল। তাহলে এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? এরপরে as he walked he dashed the morning of the book meaning of the book। as he walked he dashed the meaning of the book। আচ্ছা শুনেন আরেকটা কথা কি, আপনারা কিন্তু আমার যে স্ক্রিনটা এটা মিউট এটা পিন করে রাখতে পারেন। ঠিক আছে? যেমন আমার স্ক্রিনটা আমার এখানে কিন্তু আমি পিন করে রাখি। তা আপনারা যদি পিন করে রাখেন যেই কথা বলুক না কেন এটা যাবে না। ওকে। কারণ আমাকে সবার কথা বলার সুযোগ দিতে হবে। তাহলে বি তে অ্যান্সার কি হবে? এক্সপ্লেইনড। কারণ আমার এখানে আমরা জানি হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজের টেন্সটা ওইটা কিসে যায়? ওইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে যায়। এখন প্রিন্সিপাল ক্লজের যে টেন্সটা ওইটা আমার দেওয়া নাই, ভার্বটা দেওয়া নাই। আমার এখন দেখতে হবে সাবঅর্ডিনেট ক্লজে কি দেওয়া আছে। সাবঅর্ডিনেট ক্লজের মত আচ্ছা পিন করবেন কিভাবে? আমি তো ল্যাপটপে আছি, আমি ফোনে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান একটু। আচ্ছা ঠিক আছে, ডবল ট্যাপ করে দেখেন। হইছে? আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদের দাঁড়ান একটু। একটু ওয়েট করেন। আমাদের আর ছোট ২ টা টপিক বাকি আছে। আমাদের এটা পড়লে হয়ে যাবে। এটার জন্য কিভাবে করতে আমি তো ভুলে গেলাম। উম ও পাইছি। সাউন্ডটা অফ হচ্ছে না কেন? আচ্ছা তো আপনি ১ম এ কি করবেন? আপনার তো এইখানে আছে, তাই না? এইখানে আছে। আপনি এটাকে লেফট দিকে সরি এদিকে স্লাইড করেন। দেখেন সবার চেহারা আসতেছে। এটুকু পাইছেন?
পাওয়ার পরে আমার যে স্ক্রিনটা আছে ওইটাকে হোল্ড করেন। চাপ দিয়ে ধরে রাখেন। এখানে পিন আছে। মাঝখানে একটা পিন। ওকে, আমরা আগাই। ৩ নম্বর টপিকে আমাদের এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এরপরে প্রেজেন্ট সাবজেক্টিভ ছোট্ট একটা টপিক। ১ লাইনের কথা। এটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে আজকে। আপনার কি কষ্ট হয়ে গেছে? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, তাই না? ১ম এ হচ্ছে আপনি আ এরকম ডান দিকে স্লাইড করেন। ওখানে কি আমাকে দেখা যাচ্ছে? এই যে আমি। আমাকে ধরে রাখেন তো। দেখেন তো মাঝখানে পিন অপশনটা আসছে কিনা? পিন, PIN পিন। ৩ টে অপশন আসবে। মাঝখানে একটা পিন। আচ্ছা ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আমাদের টপিক এখন কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। তো একটা বাক্যে যখন কোনো একটা শর্ত জুড়ে দেন বা কোনো একটা শর্ত আপনার থাকে বাক্যের সাথে, তখন সেই বাক্যটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। এখন একটা বাক্যে ২ ভাবে শর্ত জুড়ে দেওয়া যায়। প্রধানত বলা হয় ইফ যুক্ত যে সেন্টেন্স গুলো ওগুলাকে বলা হয় আমার কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু ইফ ছাড়াও আনলেস দিয়েও কিন্তু একই কাজ করা